নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যাচ্ছি আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টুরিস্ট ডেস্টিনেশন। আজকে 5ই এপ্রিল, এখন টাইম প্রায় 5:30। তো আমরা এই মুহূর্তে তো দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে, আপনারা দেখে বুঝতেই পারছেন। তো এই ভিডিওটা দেখতে পান, আমাদের প্ল্যান হচ্ছে আমরা নেক্সট 2 days মানে শনিবার এবং রবিবার আমরা দুদিন আমাদের মাইথনের প্ল্যান রয়েছে। সো ফার্স্ট ডে আমরা যাবো হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির এবং তারপরে দেখে নেবো মাইথন ড্যাম, এবং তারপরের দিন আমরা চলে যাব পাঞ্চেত এবং গড়পঞ্চকোট। এই দুটো এপিসোডে এই ভিডিওটা আসবে, আপনারা পুরো দেখতে থাকুন, শেষ অবধি দেখবেন কিভাবে কলকাতা থেকে যাবেন। একটা উইকেন্ড মানে ফাটাফাটি ট্রিপ হয়। সো স্বল্প বাজেটে কোথায় থাকবেন এবং খাওয়া দাওয়া কি বৃত্তান্ত, কিভাবে ঘুরবেন, কি দেখবেন, কমপ্লিট ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। আমরা ডিসাইড করলাম যে কিছু একটা ব্রেকফাস্ট আইটেম নিয়ে নিই, কারণ ট্রেনের মধ্যে যেগুলো পাওয়া যায় সেগুলো মানে আদৌ আসবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তো সঙ্গীত এখানে দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে অনেকগুলো জনআহারের একটা আউটলেট। অনেকগুলো চিকেন মানে অনেকগুলো স্যান্ডউইচ আছে। কোন স্যান্ডউইচটা নেবে? ভেজ আছে, তার চিজ আছে, চিকেন আছে। দেখো দেখে নিয়ে নাও, তোমার কোনো অসুবিধা নেই তো? এখান থেকে আমরা একটু স্যান্ডউইচ নিলাম, আর একটু কেক নিয়ে নিলাম, আর একটা জলের বোতল। তো বেসিক্যালি ভোর হয়ে এসছে এখন, কিন্তু ঘুমটা তো হয়নি। এবার ট্রেনে উঠে পড়ে একটা জবরদস্ত ঘুম দিতে হবে, কারণ মানে একটু না ঘুমালে ওখানে গিয়ে সারাদিন ঘোরাফেরা এটা একটুখানি প্রবলেম হয়ে যাবে। মারাত্মক ঘুম পাচ্ছিল আসার সময় গাড়িতে, কিন্তু এখন অনেকটা ঠিক আছে, মানে চা ফা খেয়ে এখন অনেকটা ঠিক আছে। তো দেখা যাক, ট্রেন তো আমাদের দিয়ে দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে। এবার এই জিনিসগুলো নিয়ে আমরা ওদিকে যাচ্ছি। চলো, আমি সকাল সকাল এই যে স্যান্ডউইচ প্যাক করে নিয়েছি, একটা কেক নিয়ে নিয়েছি, একটা জলের বোতল নিয়ে নিয়েছি। আর এরপরেও যদি কিছু খেতে ইচ্ছা করে বা ট্রেনে তো ডেফিনেটলি উঠবেই। অনেকদিন ট্রেনে ঘুগনি, ডিম সিদ্ধ এগুলো মিস করছি, আজকে দেখা যাক গোসলটা তুলবো। আমাদের ট্রেন নাম্বার 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। তো এটার টাইম হচ্ছে 6:15, হাওড়া থেকে ছাড়ে, এবং 3 ঘন্টা 50 মিনিট টাইম লাগে। আমরা নামবো কুমারডুবি। আর তো এই ট্রেনটা টোটাল হাওড়া থেকে কুমারডুবির ডিস্টেন্স হচ্ছে 220 কিলোমিটার, অ্যান্ড এটা টাইম লাগে 3 ঘন্টা 50 মিনিট, যদি মানে ডিলে না খুব বেশি না হয়। সো আমরা যাই, আর টোটাল এটা স্টপেজ আছে 16টা, অ্যান্ড আমরা নামবো তার 15 নম্বর স্টপেজে কুমারডুবিতে। ট্রেনটা চুজ করার মেন কারণ হচ্ছে আপনি সকাল সকাল যদি মাইথন পৌঁছে যান, তাহলে আপনি প্রথম দিনটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন। যেমন আমরা আজকের দিনটা আমরা কল্যাণেশ্বরী মন্দির এবং তারপরে মাইথন ড্যাম দেখে নেব। তাহলে কি হবে, আমাদের পুরো আজকের দিনটা কভার হয়ে গেল, এবং কালকের পুরো দিনটা আমরা চলে যাব পাঞ্চেত এবং গড়পঞ্চকোট। সো এইভাবে আপনারা প্ল্যান করুন, তাহলে পুরো একটা উইকেন্ড খুব ভালোভাবে আপনারা মানে বুঝতেই পারছেন। সারা উইক কাজ করার পর দুটো দিন যদি একটু নাই ঘুরলেন, তাহলে আর কি করলেন। ঠিকঠাক টাইমেই ছেড়েছে হাওড়া থেকে, আর বর্তমানে এখন ঢুকবে। বর্তমান ঢোকার টাইম হচ্ছে 8:45, আর আমি ওয়্যার ইজ মাই ট্রেনে চেক করলাম, তো দেখা 5 মিনিট মতো লেট। তো কিন্তু কোথাও ট্রেনটা দাঁড়ায়নি, ঠিকঠাকই চলছে। আশা করি ঠিকঠাক টাইমেই আমরা কুমারডুবি পৌঁছে যাবো। স্যান্ডউইচটা আমরা কিনেছি যেখানে দেখালাম হাওড়া স্টেশন থেকে, অত্যন্ত জঘন্য, মানে পাউরুটিটা রীতিমতো ওপরে বাসি গন্ধ বেরোচ্ছে। এখন আমার কাছে এই মুহূর্তে ট্রেনে কোনো অপশন নেই, তাই মানে আমার ওয়েট করে আছি কতক্ষণে ডিম সিদ্ধ বা ঘুগনি উঠবে। আপনারা যারা ট্রাভেল করবেন, চেষ্টা করবেন যারা একদম আর্লি মর্নিং যারা ট্রাভেল করছেন, চেষ্টা করবেন যেন এই জাতীয় জিনিসগুলো না কেনার। এই ডিম চলে এসছে, এতক্ষণ আপনাদের বলছিলাম যে ওয়েট করে আছি। দারুণ গরম, একদম ফাটাফাটি। দুটো ডিম 25 টাকা নিল। আমরা নেমে গেলাম কুমারডুবি স্টেশনে। ট্রেন ঢুকলো 10:30টায়, 8 ঘন্টা মতো লেট হলো। আমরা যেটা বলেছিলাম যে ঠিক টাইমে ঢুকবে, তো যাই হোক 8 ঘন্টা লেট। আমরা আই থিঙ্ক অত বেশি লেট নয়। যাই হোক, এখানে প্রচন্ড গরম। তো আমরা এখন যাচ্ছি সোজা, মানে স্টেশনে নেমে আপনাকে একটুখানি সামনের দিকে এগিয়ে যেতে হবে, এবং সেখানেই যে অটো স্ট্যান্ড আছে, সেই অটো স্ট্যান্ড থেকে আপনারা যে যে হোটেলে থাকবেন, আমরাও যে হোটেলে থাকি সেটা দেখাবো যখন যাব। তো আপনারা এখান থেকে অটো বুক করে আপনাদের হোটেলে চলে যেতে পারবেন। আর
এই মাইথন ড্যাম যাওয়ার জন্য 3 জায়গা থেকে যাওয়া যায়। যাওয়া যাওয়া যায় বলতে আসানসোল থেকে যাওয়া যায়। আসানসোল থেকে নামলে আপনার প্রায় 24-25 কিলোমিটার মতো, একটু বেশি। বরাকর এবং কুমারডুবি আমরা যেখানে নেমেছি, এর দুটো ডিস্টেন্স প্রায় সেম, মোটামুটি 8-9 কিলোমিটার মতো। অটোর অ্যাভেলেবিলিটি ভালো, ইভেন স্টেশনেও ওপরেও অটোওয়ালারা এসে আপনাদের জিজ্ঞাসা করবে যে কোথায় যেতে চান, কি বৃত্তান্ত। তো আপনারা সেই বুঝে যেতে পারেন, একটু বার্গেনিং করে। আমরা উঠেছিলাম শুভঙ্কর গেস্ট হাউসে। কুমারডুবি স্টেশন থেকে সময় লেগেছিল 15 থেকে 20 মিনিট। মোটামুটি বেসিক সবকিছুই আছে, এসি টেসি আছে, সাইড টেবিল वगैरह আছে। এখানে একটা ডাবল বেডের খাট, 2 জন শোয়ার মতনই খাটটা। 3 জন হলে পরে একটু ছোট হয়ে যেতে পারে। আর আপনাদেরকে যেটা সব থেকে সুন্দর জিনিস সেটা দেখাই একবার। এই দেখুন, এটা হচ্ছে দামোদর নদীটা। তো আমরা জাস্ট ব্যালকনি দিয়ে বেরিয়েই এই নদীটার পুরো ভিউটা দেখতে পাচ্ছি। আর এই ডান দিকটাতেই হচ্ছে মাইথন ড্যাম। আমাদের খাবার চলে এসেছে, আমি খাবারটা দেখিয়ে দিই, তারপর আপনাদের কিছু কথা বলবো। আমরা নিয়েছি হচ্ছে, দেখুন, আমরা নিয়েছি হচ্ছে জিরা রাইস। এখানে হচ্ছে আলু জিরা, এরকম আলু দিয়ে জিরা দিয়ে একটা প্রিপারেশন। আর তার সঙ্গে আছে হচ্ছে এগ কারি। আচ্ছা, প্রথমে আমরা যখন আসলাম এসে শুনলাম যে এখানে খাওয়ার জন্য মানে এনারা এখানে রান্না বান্না সেই ফেসিলিটিটা এখানে নেই। কিন্তু একটা সুবিধা রয়েছে, এখানে কিন্তু পাশে রেস্টুরেন্ট রয়েছে এবং যেটা আপনি অর্ডার করলে এখান থেকে আপনার ঘরে সার্ভ করে দেবে। তো আমরা এসেই অর্ডার দিয়ে দিয়েছিলাম এবং দেখুন কি সুন্দর। এবং আমাদের হোটেল যেখানে রয়েছে সেখান থেকে তারা থালা, বাটি, স্পুন সমস্ত কিছু প্রোভাইড করেছে। এখন কল্যাণেশ্বরী মন্দিরের পথে লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ কমপ্লিট করে অটো দাদাকে বলাই ছিল, চলে এসছে। আমরা অটো উঠে পড়েছি, কিন্তু মাত্রাতিরিক্ত গরম। এই যে দেখতে পাচ্ছেন, এখন এই মুহূর্তে আমরা ড্যামের উপর দিয়ে জাস্ট ক্রস করছি। তো সেটা ক্রস করে আমরা যাবো কল্যাণেশ্বরী মন্দির, সেখানে গিয়ে আমরা পুজো দেবো এবং যখন ফিরে আসবো সেই সময় আমরা ড্যামটা কভার করবো। এই যে আমরা চলে এসেছি কল্যাণেশ্বরী মন্দিরের সামনে। এখানে প্রচুর এই ফুল টুল সমস্ত কিছু, মানে ডালার সব দোকান রয়েছে। আপনারা আসার সঙ্গে সঙ্গে না এরা সব মোটামুটি আপনাকে ছেকে মেকে ধরবে যে আমাদের কাছ থেকে ডালা নিয়ে যান আমাদের পুজো দেওয়ার জন্য। আপনারা যেখানে থেকে ইচ্ছা আপনাদের সেখান থেকে আপনারা কিনতে পারেন। এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স। কল্যাণেশ্বরী মন্দিরের ইতিহাস অনেক পুরনো। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী মন্দিরটি মল্ল রাজাদের শাসনকালে প্রতিষ্ঠিত হয়েছিল। মা কল্যাণেশ্বরী মূর্তি এখানে একটি প্রাকৃতিক গুহার মধ্যে পাওয়া গিয়েছিল এবং এই স্থানটি কয়েক শতাব্দী ধরে দেবীর পুজো করা হচ্ছে বলে বিশ্বাস করা হয়। মন্দিরের পরিবেশ বেশ শান্তিপূর্ণ এবং মন্দিরের মধ্যে শুধু মা কল্যাণেশ্বরী মূর্তিই নয়, অন্যান্য অনেক হিন্দু দেবদেবীরও ছোট ছোট মন্দির রয়েছে। প্রাচীনকালে এখানে নরবলির প্রথা ছিল। আজ তা বন্ধ হলেও মাঝে মাঝে এখনো এখানে পশু বলি হয়। আচ্ছা, দর্শন তো করলে, কেমন লাগলো দর্শন করে? একদম খুবই সুন্দর লাগলো। মানে আমি তো এক্সপেক্ট করেছিলাম যে আজকে যেহেতু শনিবার তো ভালোই ভিড় থাকবে, কিন্তু আমরা একটু দুপুরের দিকে এসেছি বলে মনে হয় ভিড়টা একদমই কম ছিল। তো এসেই আমরা সঙ্গে সঙ্গে দর্শন করতে পেরেছি। আর খুব সুন্দর নাম গোত্র বলে এনারা পুজো দিয়ে দিলেন। তো ভেতরটা তো খুবই সুন্দর। আর মানে
মানে পুজো দিয়েও খুবই ভালো খুবই, লাগলো। মানে কোনো ভিড় ছিল না তো, সব মানে আমরা মন ভরে পুজো দিতে পেরেছি, একটা কথা। এবং পুরো মন্দির চত্বরটা খুব খুব সুন্দরভাবে ঘুরে দেখতে সুন্দরভাবে। পেরেছি। এবং আজকে যেহেতু বাসন্তী পুজো হুম। এখানে এবং অষ্টমী তার, তো সেহেতু আজকের দিনটার মাহাত্ম্যও খুবই, মানে পুরোহিত মশাইরা বলছিলেন যে আজকে অষ্টমী, তো সেহেতু মানে আজকের দিনটার একটা অন্যরকম সিগনিফিকেন্ট আছে। তো আজকের দিনে এসে এবং মন্দির চত্বরটা, মন্দিরের পুরো ভেতরটা আপনারা দেখছেন ভিডিওতে কত সামনে থেকে দেখে এত সুন্দর লাগছে। ভেতরটা তো আমরা দেখাতে পারলাম না, হ্যাঁ, যেহেতু যেখানে বারণ আছে গর্ভগৃহের বলে। মধ্যে হ্যাঁ। যাবে না, দেখানো যাবে না, ওনারা রিকোয়েস্ট করেছেন, আমরা সেটা করবও না কখনো। কিন্তু আমরা সচক্ষে দেখে অত্যন্ত মানে প্লিজড হয়ে গেছি, সত্যি কথা বলতে। আমরা এখন যাচ্ছি শ্রী শ্রী অমরনাথ শিব মন্দির, এবং সেই শিব মন্দিরটা যেতে গেলে 300টা সিঁড়ি পার করতে হবে। সিঁড়িগুলো দেখুন আপনারা কেমন সুন্দর। আমরা ওটা শুরু করেছি, বেশ খাড়াই আছে, তবে মহাদেবের কাছে কি অত সহজে যাওয়া যায়? একটু তো কষ্ট করতেই হবে, করব, অসুবিধার কি আছে। তবে আজকে প্রচন্ড ফাঁকা, শুধুমাত্র দেখছি আমরাই রয়েছি, আর কেউ নেই। খুবই, হ্যাঁ, এটা মাইথনের এই সময় অফ সিজন, তার মধ্যে আমরা কল্যাণেশ্বরী মন্দিরেও প্রচন্ড ফাঁকা, মানে খুব সুন্দরভাবে পুজো দিয়ে আসলাম। আর এটাতেও মানে আমরা ছাড়া এই মুহূর্তে তো কেউ নেই, তবে এই যে রেলিং করা রয়েছে, রেলিংটা ধরে 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 আপনারা উঠুন। যারাই আসবেন চেষ্টা করবেন উঠতে। আমার কথা শুনে বুঝতে পারছেন যে আমি হাঁপিয়ে যাচ্ছি। এই যে দেবলিনা, হ্যাঁ অবশ্যই যাদের হাঁটুর প্রবলেম থাকবে তারা কিন্তু চেষ্টা করবেন না। সব কিছু মনের জোর দিয়ে হয় না, মনের জোর অবশ্যই দরকার, বাট কিছু কিছু সময় না শরীরের জোরটাও দরকার হয়। সেটা নিজের শরীরটা আপনারা নিজে ভালো বুঝবেন। শরীর মন যখন দুটো পারমিট করবে তখন সেই জিনিসটা করবেন। আর এই জায়গাটা কল্যাণেশ্বরী মন্দির থেকে মাইথন ড্যামের দিকে যেতে বাঁহাতে পড়ে, একটুখানি অটোতে আমাদের 2-3 মিনিট সময় লাগলো। আপনারা দেখুন, বুঝতে পারবেন কেমন খাড়াই। একটু আগে আমরা লাঞ্চটা সেরেছি, লাঞ্চটা সেরে এবার আমরা উঠছি, ওই জন্য কষ্ট একটু হচ্ছে। হোক না কষ্ট, মনে নেই প্রথম ভিডিওতেও যেটা বলেছিলাম, কষ্ট করেই তো কেষ্ট মেলে। সমস্যা থাকলেই তো সমাধান বলে সে শব্দটি এসেছে, নাহলে কোথায় যেত। এই দেখুন, জানি না কতগুলো সিঁড়ি পার করেছি। এখানে একটা জায়গায় এসে বললাম যেখানে এই পাথরটি রয়েছে, বিশাল আকার একটি পাথর, যার গায়ে ওং লেখা রয়েছে। এরপরে আরো উঠেছে সিঁড়ি, আমরাও উঠবো, সময় লাগুক, কিন্তু একটু আস্তে 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 ঠিক শেষে পৌঁছে যাব। কথায় আছে না, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। দেখুন পৌঁছে গেছি, চলে এসছি একদম মাথায়। ওরে এখানে কি এটা, এরা দুজন দেখুন এখানে বসে আছে। এখানে তো গরম, এই গরমের মধ্যে একটু মানে এখানে ঠান্ডা পেয়েছে, সেই জন্য এরা দুজন এখানে শুয়ে আছে। আর এই হচ্ছে মন্দিরটা, দেখুন এর উপরে এইরকম লাগে। এই যে 300টা সিঁড়ি পার করে এসে এই জিনিসটা আপনারা দেখুন। আমরা এই মুহূর্তে মাইথন ড্যামের ওপরেই দাঁড়িয়ে আছি। এবার আমরা পেছনেই দেখতে পাচ্ছি যে বোটিং পয়েন্ট রয়েছে, মানে এখান থেকে গিয়ে আপনারা বোট নিয়ে পুরো ঘুরে এখানে বিভিন্ন ছোট ছোট এখানে দ্বীপ আছে, সেই দ্বীপগুলোতেও যেতে পারেন। কি কি বোটিং এর ইনফরমেশন সমস্ত কিছু দেবো, বাট এই মুহূর্তে আমরা এখন নিচে যাচ্ছি, একটু নিচে গিয়ে সাইড থেকে আপনাদের যেতে যেতে দেখাচ্ছি, যাতে আপনারা পুরো মাইথন যে ড্যামটা সেটা দেখতে পারেন, যে লক গেটগুলো রয়েছে সেগুলোকে ভালো করে। আমরা যে রাস্তাটাই ছিলাম, রাস্তাটা ঠিক উল্টো দিকেই একটা রাস্তা এর নিচের দিকে নেমে গেছে, এভাবে সিঁড়ি করা রয়েছে, এটাই ড্যামের কাছাকাছি চলে গেছে। আমরা সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এখানকার পরিবেশটা যে দেখুন, গাছ টাছ দিয়ে ঘেরা, খুব সুন্দর, কিন্তু খুব নোংরা এই জায়গাটা, প্রচুর প্লাস্টিক পড়ে আছে চারিদিকে। দেখুন আপনারা ঝলক পাচ্ছেন
এখান থেকে আমি আরো কাছে যাব, কাছে গিয়ে দেখাবো। এই সেই, এবার দেখুন আমরা চলে এসেছি এখান থেকে। এখানে দেখুন পুরো ড্যামটার যে লক গেটগুলো রয়েছে সেই লক গেটগুলো দেখা যাচ্ছে। আপনার জায়গাটা দেখুন কত সুন্দর। এই মুহূর্তে একটাও লক গেট খোলা নেই, বাট যখন খোলা থাকে এর এবং জল পড়ে এর মানে রূপ হয় বিভৎস। সেটা আপনারা যদি কখনো বর্ষার সময় এখানে আসেন তাহলে আপনারা সেই রূপটা দেখতে পাবেন। এটা ডিভিসির দ্বারা নির্মিত, দামোদর ভ্যালি কর্পোরেশনের। তাদের আন্ডারে এটা নির্মাণ হয়। স্টার্ট হয় নির্মাণটা 1955 সালে এবং তা শেষ হয় 1957 সালে। এই বাঁধটির উচ্চতা 150 ফুট এবং এর দৈর্ঘ্য 16,409 ফুট। এই যে বাঁধটা দেখছেন এর মধ্যে কিন্তু একটা জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে, যেখান থেকে 120 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। এর মধ্যে 4টি ইউনিট আছে, প্রত্যেকটি থেকে 30 মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপন্ন হয়। ডাস্টবিন গুলো ইউজ একটা কথা প্রত্যেকবারই মানে ভিডিওতে আপনারা দেখেছেন, আমাদের প্রত্যেকটা ভিডিওতে একটা মেসেজ থাকে যে আপনারা প্রত্যেকেই যেখানে আপনারা ঘুরতে যাচ্ছেন না কেন সেখানে কিন্তু ডাস্টবিন রাখা থাকে। কিন্তু এখানে আমরা দেখছি, শুধু এখানে বলে নয়, অধিকাংশ জায়গাতে মানুষ যখন তাদের কোনো কিছু ব্যবহার করার পর যে সমস্ত প্লাস্টিক হোক বা আলাদা জিনিসপত্র সেটা ডাস্টবিন বাদ দিয়ে অন্য জায়গায় সব ফেলে। মানে এটা এটা অত্যন্ত মানে কি বলবো, এটা নিজের একটা রেসপন্সিবিলিটি হওয়া উচিত যে আমি আমার ব্যবহারের যে জিনিসগুলো আমি ডাস্টবিনে ফেলি। এখানে আমি তো দেখালাম আপনাদের, আবার দেখাবো, ডাস্টবিন রাখা রয়েছে কিন্তু তা বাদ দিয়েও প্রত্যেক জায়গায় প্লাস্টিকের বটল, চিপসের প্যাকেট এই ওই ভর্তি। একটা অনুরোধ আপনাদের কাছে সকলকে, আপনারা যারাই ঘুরতে যাচ্ছেন এই রেসপন্সিবিলিটি নিন যাতে পরিবেশটাকে আমরা ক্লিন রাখতে পারি। কারণ এই পরিবেশটা আপনারা নিন এবং নতুন প্রজন্ম, আপনাদের নতুন প্রজন্মকেও এই পার্টিকুলার বোঝানোর চেষ্টা করুন। কারণ এইভাবে না হলে আমরা কিন্তু আমাদের এই প্রকৃতিকে ভালোভাবে রাখতে পারবো না। মানে এই জায়গাটা খুবই সুন্দর, ন্যাচারাল মানে ভিউজ, এই জায়গাটা খুবই সুন্দর। কিন্তু যে কোনো জায়গায় যতই সুন্দর হোক না কেন সেটা যদি প্লাস্টিক দিয়ে বা অন্যান্য নোংরা জিনিস দিয়ে যদি ভরিয়ে রাখা হয় তাহলে তার সৌন্দর্যটা থাকে না। তো আমার মনে হয় যে আমরা হয়তো অনেক উন্নত হয়েছি আজকাল, বড় বড় ফ্ল্যাটসে থাকছি, ভালো ভালো খাবার খাচ্ছি, সবই হয়েছে, কিন্তু সামহাও না বেসিক সিভিক সেন্সটা আমাদের হারিয়ে যাচ্ছে। তো এটা আমাদের মানে ফলো করা উচিত এবং আমাদের নেক্সট জেনারেশনকেও শেখানো উচিত যে যেখানে ডাস্টবিন আছে সেখানে আমি পাথরের খাঁজে খাঁজে ঢুকিয়ে দিচ্ছি, এক্স্যাক্টলি। তারপরে ডাস্টবিন ফাঁকা, ডাস্টবিনের চারদিকে নোংরা পড়ে আছে। এটা মানে এটা খুবই এটা এটা বেসিক এটা একটা সিভিক প্রত্যেকের এই সেন্স। স্টেপটা নেওয়া এটা উচিত। আমাদের এটা ভিডিও থ্রু দিয়ে এক্স্যাক্টলি। আমরা এই মেসেজটা সবাইকেই দিতে চাই যে আপনারা যেখানে যাচ্ছেন সেই জায়গাটাকে নোংরা করবেন না, না হলে সেই জায়গাটা কিন্তু ভালো লাগবে না দেখতে। আমরা এখন বাবু বোটিং ঘাট ওখানে বসে আছি। এখানে আমরা বোটিং এর জন্য এসেছি। আমরা পাশেও আর একটা কালীঘাট বোটিং সামথিং এরকম নাম, সেখানে গেছিলাম কিন্তু সেখানে মানে লোকজন নেই, মানে ভিজিটার্স নেই, মানে যারা গেস্ট সেরকম কিছু নেই। এখানে এটা হচ্ছে মাইথনের এখন ভিজিটার অফ সিজন, আমরা সেই সময়টা বেড়াতে এসেছি। যাই হোক, এখন এই বাবু বোটিং ঘাটে বসে আছি। ওনারা এসে বললেন যে এই মুহূর্তে একটাই রাইড অ্যাভেলেবেল হবে, যে একটা বোট যাবে যেখানে শেয়ারিং আপনাদের যেতে হবে, পার হেড 100 টাকা করে দিতে হবে। তার জন্য সামনে একটা আইল্যান্ড আছে, আইল্যান্ডটাকে রাউন্ড করে পুরো ঘোরাবে। অ্যান্ড তারপরে যে লক গেটটা আছে মাইথন ড্যামের, সেই লক গেটটা ক্লোজ দেখিয়ে তারপরে সে ড্রপ হবে। আর এখানে সবুজ দ্বীপ বলে একটি দ্বীপ আছে, যে দ্বীপটাই যাওয়ার জন্য সেটা বোট রিজার্ভ করে যেতে হয়, বা আপনারা যদি এখানে শেয়ারিং এ কারোর সঙ্গে যেতে চান সেই বোটটা রিজার্ভ করলে 1600 টাকা পড়ে। আর বোটটা যদি আপনারা কারোর সঙ্গে শেয়ার করছে সেইভাবে কস্ট ডিভাইড হয়ে যাবে। বাট এই মুহূর্তে সেটা হবে না, কারণ সেটাতে মানে সবুজ দ্বীপে যাওয়ার জন্য বোটটা, স্পিড বোটটাকে দাঁড় করিয়ে রেখে একটা হ্যান্ড বোট নিয়ে সেখানে যেতে হয়। তো সেই স্কোপটা এই মুহূর্তে নেই। তো আমরা এখন ওয়েট করছি যে আদার্স যারা লোকজন রয়েছে তাদের গ্রুপের সঙ্গে তারা যদি মানে আমাদের অ্যালাউ করে আমরা তাদের সঙ্গে যেতে পারবো। এই আমরা উঠে পড়েছি বোটে, অনেকক্ষণ ওয়েট করার পর সবার সঙ্গে মোটামুটি একটা গ্রুপ পেয়ে গেছি, যাদের সঙ্গে আমরাও অ্যাড হয়ে গেছি। এটা 20 কি 22 সিটারের বোট। সো দেখি, বোট নিয়ে তো অনেক ব্যাপার আছে, কেন আন্দামান ট্রিপে আমাদের এই বোট এমন ভাবে ঝুলিয়েছে, তার স্পিড তো মানে সাংঘাতিক। তো এই বোটটা দেখে তো ভালো লাগছে, এ কেমন যায় না যায় সেটা একটা খুব বড় ব্যাপার আছে।
এখন ওয়েট করছি, কেননা প্রায় সন্ধে হয়ে আসছে, এরপর মানে আলো থাকবে না, তো আলো না থাকলে ভিডিওটাও সেভাবে করতে পারবো না। যত তাড়াতাড়ি জার্নিটা শুরু হয়, বোটিংটা ভালোভাবে এক্সপিরিয়েন্স করতে পারি, তার জন্য ওয়েট করে আছি। এই বোট নিয়ে কিন্তু একটা মানে কিছু একটা, এই বোট রিলেটেড কিছু একটা ব্যাপার আমাদের সঙ্গে একটা আছে, কেননা সে আন্দামান থেকে শুরু হয়েছে ব্যাপারটা। তো এখন হঠাৎ করে বোটটা স্টার্ট নিল, খুব ভালো লাগলো, কি জোরে যাচ্ছে কি, তো হঠাৎ করে রাউন্ড নিয়ে দেখলাম জেটিতে চলে আসলো। ভাবলাম কি হলো ব্যাপারটা, শেষ, মানে বোকা বানানোর একটা অন্য লেভেল। তো যাই হোক, তারপরে দেখলাম না, একটা বাচ্চা আসে, ভয় পাচ্ছিল হয়তো, তো তাকে তার আত্মীয়র কাছে, মানে তার যাই হোক বাড়ির লোকজনদের কাছে তার ট্রান্সফার করে দিলেন, যে আপনারা নিয়ে রেখে দিন। তো যাই হোক, আবার শুরু করছি, দেখি আরো কত কিছু রোমাঞ্চ ওয়েট করছে এই বোট নিয়ে, জানি না বাবা কি হতে চলেছে। যাক, আবার চলেছি, এখন কিন্তু ব্যাক করেনি, এবার যাচ্ছে, দেখা দেখা যাক কতদূর যায়। এটা হচ্ছে লক গেট, আর এটাকে বলে হচ্ছে দ্বীপ, তাই তো? আচ্ছা, দূর থেকে, কাছ থেকে দেখছেন বলে তাই, দূর থেকে এটা দেখতে চামচের মতো, এটাকে চামচ দ্বীপ বলা হয়। দেখুন, এটাই লক গেট, একদম মানে ক্লোজ থেকে এরকম ভিউ। এই মুহূর্তে আমাদের রাইডটা শেষ হলো। 100 টাকায় কিন্তু মানে পয়সা বসুল আমি বলবো। আপনারা আসলে স্পিড বোট রাইডটা কিন্তু অবশ্যই করবেন। আমি অন্যান্য রাইডগুলো নিইনি, এখানে অনেক ধরনের রাইড আছে, তো যেহেতু আমি স্পিড বোটটা নিয়েছি, আমি রেকমেন্ড করছি অবশ্যই কিন্তু স্পিড বোট রাইডটা নেবেন। মানে আমার যে ব্যাপারটা একটা মনে হচ্ছিল কেমন হবে কি বৃত্তান্ত, কিন্তু সন্ধেবেলা সূর্য ডুবছে, তার মধ্যে স্পিড বোট, কাছ থেকে লক গেট দেখা, একটা স্পুন আইল্যান্ড বা চামচের মতো একটা আইল্যান্ড, যেটা উপর থেকে নাকি দেখলে বোঝা যায়, সেটা আমরা দেখলাম। অ্যান্ড দ্য রাইড ওয়াজ অসম, রিয়েলি অসম। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা শেয়ারিং এ আছে, আর এরপরে যেটা দেখাবো সেটা আপনারা যদি পুরো বোট রিজার্ভ করেন আর কি প্রাইস আছে সেটা দেখাবো। এটা হচ্ছে যদি আপনারা বোট রিজার্ভ করে যান তাহলে কত প্রাইস পড়তে পারে তার চার্ট, এটা দেখে নিন। আপনারা যখন আসবেন এগুলো আপনাদের জন্য দিয়ে রাখছি যাতে আপনাদের সুবিধা হয়। এখানে আসলেও এখানে বড় বড় বোর্ডে লেখা আছে, কোনো অসুবিধা হবে না, বাট আপনারা ভিডিওর মাধ্যমে পুরো জেনে যাবেন যে কত রেট কি আছে। আর এটা টাইমিং সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত প্রত্যেক দিনই বোটিং হয়। তো আগে যেগুলো দেখালাম ওগুলো ছিল স্পিড বোটে, এটা হচ্ছে নৌকার রেট, এটাও আপনারা দেখে রাখুন। আপনারা অনেকেই চান যদি নৌকা বিহার করতে চান, করতে পারেন অবশ্যই। তার কি প্রাইস আছে, হ্যাঁ, একটা বোটে 6 জন যেতে পারবেন। তো আপনারা ওরকম, আমরা যেরকম ভাবে গেলাম যে অন্যদের সঙ্গে ক্লাব করে, সেইভাবেও আপনারা যেতে